আমি এই ঘোড়াকে চিরকালের জন্যে মাটির নির্জীব পুতুল বানিয়ে দেব, আর ওই ডানা ভাঙা পরীকে ছুঁড়ে ফেলবো মানুষের পৃথিবীতে। অনেক বছর অপেক্ষার পর অবশেষে রানীর কোল আলো করে জন্ম নিল ছোট্ট পরী তুলি। তার জন্ম উৎসবে রাজপ্রাসাদ জুড়ে বইছে আনন্দের বন্যা। আকাশ ভরে উঠেছে ডানা মেলা, ছোট বড় সব পরীদের উচ্ছ্বসিত নাচে। প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছেন পরী রাজা আর পরী রানী। রানীর কোলে ছোট্ট শিশু পরী তুলি, কিন্তু রানীর মুখটা মলিন। মহারাজ, উৎসবের আলো কি আমাদের মেয়ে জীবনের অন্ধকার মুছতে পারবে? দেখুন, ওর ডানা দুটো একদম ছোট। ও কি কোনোদিন নীল আকাশে ওই মেঘেদের সাথে ডানা মেলতে পারবে? শান্ত হও রানী, প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। সে যা এক হাতে কেড়ে নেয়, অন্য হাত দিয়ে হয়তো তার চেয়েও বড় কিছু উপহার দেয়। আমাদের তুলির শরীরের ডানা ছোট হতে পারে, কিন্তু ওর মনের ডানা হয়তো অনেক বেশি শক্তিশালী। ওর শক্তির উৎস হয়তো আমরা এখনো খুঁজে পাইনি। দেখতে দেখতে ছোট্ট তুলি বেশ বড় হয়ে উঠল। সে মন খারাপ করে জানলা দিয়ে তাকিয়ে বাইরে দেখছিল। তার বয়সী অন্য পরীরা আকাশে লুকোচুরি খেলছে। তাদেরকে দেখে তুলি নিজের ছোট্ট ডানা দুটো নাড়ানোর চেষ্টা করে, কিন্তু সে মাটি থেকে সামান্য ওপরেও উঠতে পারল না। সে হতাশ হয়ে মেঝেতে পড়ে রয়। ওহ না, আমি কিছুতেই উঠতে পারছি না। কত সুন্দর করে লাল পরী সাদা পরীরা খেলছে, কিন্তু আমি আমি কখনো উঠতে পারবো না। কি ব্যাপার, আমার ছোট্ট মাটার কি মন খারাপ? বাবা, বাবা দেখো না, ওরা কত সুন্দর করে আকাশে উঠছে। আমি উঠতে চাই বাবা। উঠবে তো মা, তুমি আরেকটু বড় হও, তখন উঠতে পারবে। এই যে আমাদের মতোই। তুমি তো এখনো অনেক ছোট। মা তুলি, তোমার জন্য আজ একটা চমক আছে। তুমি কি জানতে চাও সেটা কি? হ্যাঁ বাবা, বলো কি চমক? আজ তোমার ৫ম জন্মদিন। আজ প্রাসাদে তোমার জন্মদিনের উৎসব করা হবে। সন্ধ্যায় প্রাসাদে বিভিন্ন রাজ্য থেকে পরিমাতা সহ বিভিন্ন পরীরা আসবে তোমাকে আশীর্বাদ করতে। ইয়ে, কি মজা! আজ আমি অনেক আনন্দ করব বাবা মা। আজ আমাকে সুন্দর একটা ড্রেস দেবে, যেন আমাকে অনেক সুন্দর লাগে। সেদিন রাতে ছোট্ট পরীর জন্য জন্মদিনের অনুষ্ঠান করা হলো। বিভিন্ন পরী রাজ্য থেকে নিমন্ত্রিত পরীরা আসতে লাগলো। তারা ছোট্ট পরীকে বিভিন্ন উপহার দিচ্ছিল। এই নাও ছোট্ট পরী, এটা আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটি উপহার। ওয়াও, খুব সুন্দর ঘোড়া। এটা আমার খুব পছন্দ হয়েছে পরিমাতা। আপনাকে অনেক ধন্যবাদ। এটা কোনো সাধারণ ঘোড়া নয় মা, এটা তোমার একাকিত্বের বন্ধু। তোমাকে সব সময় আগলে রাখবে। আমার ছোট্ট পরী, আশীর্বাদ করি তুমি অনেক বড় হও, তোমার দ্বারা এই রাজ্য সুখ শান্তিতে ভরে উঠুক। মা, এটা তো আমার মতো একদম ছোট আর খুব সুন্দর। এই চোখগুলো দেখে মনে হচ্ছে ও আমার কথা বুঝতে পারছে। ওর কি নাম দেয়া যায় বলো তো? ছোট্ট পরী, ওর নাম দাও পঙ্খিরাজ। দেখতে একদম পঙ্খিরাজ ঘোড়ার মতোই। হ্যাঁ, খুব সুন্দর নাম। আজ থেকে ওর নাম পঙ্খিরাজ। ভয় নেই ছোট রাজকন্যা, তোমার চোখের জল মোছাতে আমি চলে এসেছি। পৃথিবী তোমাকে উড়তে না দেখলেও আমি তোমাকে আকাশ চেনাবো, এ বিশ্ব ঘোরাবো তোমাকে। পরীলোকের শুকনো বাগান, যেন অনেক বছর ধরে এখানে কোনো গাছগাছালি জন্মেনি। পাশে ছিল শুকিয়ে যাওয়া ঝর্ণা। ছোট্ট পরী পঙ্খিরাজকে হাতে নিয়ে বাগানের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ তুলির পা পিছলে যেতেই পঙ্খিরাজ ঘোড়া তুলির থেকে লাফিয়ে নিচে পড়ে গেল
আর চোখের পলকে মাটির ঘোড়াটি জীবন্ত হয়ে উঠল। ছোট্ট পঙ্খিরাজ চারদিকে টগবগিয়ে দৌড়াতে শুরু করে। পঙ্খিরাজ, তুমি নড়াচড়া করছো কি করি? হ্যাঁ বন্ধু, আর কতদিন তোমার থেকে নিজেকে এভাবে লুকিয়ে রাখবো? তাই অবশেষে তোমার মুখে হাসি ফোটাতে তোমার সামনে চলেই এলাম। আমার যে কি আনন্দ হচ্ছে আজ! অবশেষে আমি একজন খেলার সাথী পেলাম। পঙ্খিরাজ ঘোড়াটি যেখানে পা রাখছিল সেখান থেকেই সবুজ ঘাস গজাচ্ছিল। সে একটি শুকনো ঝর্ণার পাশ দিয়ে গিয়ে তার ছোট পা দিয়ে আঘাত করতে ফিনকি দিয়ে জল বেরিয়ে এলো। মৃদু বাগান মুহূর্তেই ফুলে ফুলে ভরে উঠল। কি অপূর্ব সুন্দর লাগছে! পঙ্খিরাজ, তুমি আমাকে উড়াতে পারবে? মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে তোমাকে নিয়ে পুরো পৃথিবী ঘুরবো ছোট্ট বন্ধু। ঠিক আছে বন্ধু, তাই হবে। আবার তৃষ্ণা পেয়েছি, চলো ঝর্ণা থেকে জল খেয়ে আসি। দেখ দেখ, তুলির জাদুর ঘোড়া কি চমৎকার! এ তো আমাদের পরিলোককে আবার প্রাণ ফিরিয়ে দিচ্ছে। ধন্যই রাজকন্যা, আর ধন্য তার বন্ধু। চলো পরিরানীকে জানাতে হবে। দুষ্ট পরী আয়নায় ছোট্ট পরী ও পঙ্খিরাজের দৃশ্য দেখছিল। তাদের দুজনের খুশি দেখে সে রাগে দাঁত কিরমির করে উঠল। না, এ হতে পারে না। আমার কালো জাদুর প্রভাবে এ পরিলোক শুকিয়ে মরছিল, সেখানেই সামান্য কাঠের ঘোড়া প্রাণ ফিরিয়ে আনছে। পরিরাজার পরিরানীকে আমি তিল তিল করে শেষ করতে চাই, আর ওই পঙ্গু মেয়েটা আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এটা আমি কখনোই হতে দেব না। আমি এই ঘোড়াকে চিরকালের জন্যে মাটির নির্জীব পুতুল বানিয়ে দেব, আর ওই ডানা ভাঙা পরীকে ছুঁড়ে ফেলবো মানুষের পৃথিবীতে, যেখানে ডানা ছাড়া পরী মানেই একটা আবর্জনা। দেখব তাকে কে বাঁচায়। রাজা রানী হাঁসফাঁস করতে করতে মরবে, আর এটা দেখে আমি আনন্দ করব। পরিরাজ্য থেকে আমাকে বের করে দেওয়া, এই তপস্বীকে বের করিস, দেখ তার পরিণতি কি হয়। পরিরাজ্যে রাত্রিবেলা সবাই ঘুমে আচ্ছন্ন। দুষ্টু পরী ধোয়ার মতো ছোট্ট পরীর ঘরে প্রবেশ করে। এই তো দুটি জায়গা আছে, কে বাঁচাবে আমার হাত থেকে? এই পরিরাজ্য ধীরে ধীরে আমি শেষ করে ফেলব। আমার পথে যে কাটা হয়ে দাঁড়াবে আমি তাকে এভাবেই শেষ করব। সে মন্ত্র পড়ে পঙ্খিরাজের জীবন্ত সত্তাকে বন্দী করে ফেলল। ধীরে ধীরে পঙ্খিরাজ ঘোড়াটি একটি ছোট্ট মাটির খেলনায় পরিণত হলো। এরপর সে ঘুমন্ত ছোট্ট পরীকে কোলে তুলে নিয়ে ধীরে ধীরে প্রাসাদ থেকে বেরিয়ে পৃথিবীর দিকে নামতে লাগলো। এবার তোর এই ছোট্ট ডানা দুটি আমার জাদু বলে কেড়ে নিলাম, যেন আর কোনোদিন পরিরাজ্যে ফিরতে না পারিস তুই। আকাশ তোর জন্যে নয় রাজকন্যা তুলি, ধুলোই তোর ঠিকানা। উঠতে যখন পারিস না তখন মাটির পৃথিবীতেই পড়ে থাক ধুলোর মতো। গিন্নি, ও গিন্নি, আরে কানে কি খিল দিয়েছো? বলি শুনছো? আমি চললাম মাঠে, রোদে পিঠ পুড়ে তামা হয়ে গেল, আর তোমার কোনো হদিস নাই। হ্যাঁ গো হ্যাঁ, খুব উদ্ধার করতে চলতে নবাব পুত্র। সেই সূর্য ওঠার আগে থেকেই শুনছি মাঠে যাবে। গাধার মতো তো উঠোনের খুঁটি কেড়ে বসেই আসো। পাকি মাটিতে আটকে গেছে নাকি? হ্যাঁ, ইস, বললেই হলো। সেই সকাল থেকে পেটে চিল লাগছে, ভাবলাম দুটো মুখে দিয়ে কাজে যাব, কিন্তু তোমার তো রান্নাই শেষ হয় না। এক হাঁড়ি ভাত ফোটাতে কি যুগ কাবার করতে হয়? মরণ পোড়া মুখ মিনসির কথা শোনো একবার।
বলি তো সংসারে এসে হাড় ভাঙা খাটুনি খাটতে খাটতে আমার যে আয়ু ফুরিয়ে এলো। তার বেলা সাত সকালে উঠে ঘানি টানা শুরু করেছি, আর উনি এসছেন ভাতের খোঁটা দিতে। এতই যদি গেলার শখ, তবে কাল থেকে সব রান্না বান্না নিজেই সামলা দেখি। আমার হাড় জুড়ুক। হ্যাঁ বুঝছি, সকালবেলা তোমার মুখে খই ফুটছে, এখানে দাঁড়িয়ে কথা বাড়ানোর মানে নিজের কপাল পোড়ানো। তার সে এই উপোস পেটেই মাঠে চলে যায়, অন্তত সেখানে মাটির শান্তি আছে। তোমার এই মুখজামটা নাই। যাও যাও, মাঠে গিয়ে পড়ে থাকুকে, ফেরার পথে মনে যেন থাকে ঘরে কিন্তু চাল বাড়ন্ত। খালি পেটে ক্ষেত চষলে পেট ভরবে না, চালের জোগাড়ও করতে হবে। রামু লাঙল কাঁধে নিয়ে মাঠের দিকে এলো। হঠাৎ ঘাসের ওপর ঝকঝকে কিছু একটা দেখে সে থমকে দাঁড়ালো। কাছে গিয়ে দেখলো একটি ছোট্ট অপূর্ব মেয়ে পড়ে আছে। হায় ভগবান, এত সুন্দর একখান বাচ্চা এখানে পড়ে আছে কেন? এই সাত সকালে এখানে এইভাবে কে ফাইলা গেল? মা, ও মা, মারে চোখ খোল। কি? আপনি কি? আমি আমি এখানে কেন? তোমার নাম কি মা? বাড়ি কোথায় তোমার? আমি জানি না আমার বাড়ি কোথায়, আমার যে কিছুই মনে পড়ছে না। থাক মা, কষ্ট কইরা আর মনে করতে হইব না। আজ থেকে তুমি আমার মাইয়া হয়ে আমার বাড়িতে আমাদের সাথে থাইকো। ঘোড়া? এই মাটির ঘোড়াটি কার? মনে হয় তোমার খেলনা ঘোড়া। ঘোড়াটি নাও, খেলা করো তুমি। চলো চলো বাড়িতে ফিরি। কই কই গো গিন্নি, বাড়াই আসো, দেখো কারে আনেছি। সাত সকালে কাকে এনেছো? মাঠে তো মাত্রই গেলে। ওমা, কাকে এনেছো সাথে করে? মাঠে পাই আছে গিন্নি, ছোট্ট মেয়েটা কিছু মনে করতে পারছে না। আমাদের তো কোনো সন্তান নাই, আজ থেকে না হয় একেই আমরা সন্তানের মতো মানুষ করব। কখনো দেখেছো এক গাছের চাল আরেক গাছে জোড়া লাগতে? নিজেদেরই পেট ভরাতে সারাদিন কামলা খাটতে হয়, সেখানে আরেকজন। যাও যাও, যেখানকার জিনিস সেখানে রেখে এসো। দয়া করে আমায় তাড়িয়ে দিও না মা, আমি এখানকার কিচ্ছু চিনি না। আমার খুব ভয় করছে, তোমরা আমাকে যা বলবে আমি তাই শুনবো। সারাদিন গাধার মতো খাটতে হয়, প্রীতি যদি একটা কাজের মেয়ে পাই তবে খারাপ হবে না। কি গো, কি ভাবতাছো? না না, কিচ্ছু না। এসো, ভেতরে এসো তোমরা। রান্না হয়ে গেছে, এবার খেয়ে আমায় উদ্ধার করো। বাবা, গিন্নি আজ আমার এত ভালো হয়ে গেল। আয় মা, ভেতরে আয়। দেখতে দেখতে কেটে যাচ্ছে বেশ কিছুদিন। রমা ছোট্ট তুলিকে দিয়ে বাড়ির সব কাজ করাতো। তুলি এই বাড়িতে আসার পর থেকে রামুর অবস্থারও বেশ উন্নতি হয়েছে। বাড়িতে ধান সহ নানান ফসলে ভরপুর। এভাবে দেখতে দেখতে কেটে গেল 10 বছর। এই আপদটা আসার পর থেকে আমাদের কপাল খুলেছে, মরা জমিতে সোনা ফলেছে। কিন্তু এই মেয়েটার খাওয়া দেখলে আমার কলিজা জ্বলে যায়। ও আমাদের কাছে একটা বোঝা, ওকে আমার একটুও সহ্য হয় না। কবে যে বাড়ি থেকে দূর হবে। ওহ, খুব জল তৃষ্ণা পেয়েছে, যাই একটু জল খেয়ে আসি। সারাদিন খালি খাই খাই, বলি কাজের সময় কাজ না করতে গিয়ে এত গিলতে হয় কেন? হ্যাঁ,
মা, আমার খুব জল তেষ্টা পেয়েছিল। থাক থাক, হয়েছে হয়েছে, এবার ঘরের কাজগুলো করে আমায় উদ্ধার কর। মা, আমি সব কাজ করেছি, এবার আমায় কিছু খেতে দেবে মা? আমার যে খুব খিদে পেয়েছে। ঢং করিস না, কাজ করবি না তো খাবি কি? হ্যাঁ, যা এখান থেকে ঘরটা মুছে দে, তারপর খাওয়া। আচ্ছা ঠিক আছে মা। ঘর মোছা শেষে সে বারান্দায় এসে বসলো। রমা একটি থালায় কিছু বাসি ভাত নিয়ে আসে। নে, খাবার খেয়ে জলদি করে গরুগুলোকে মাঠ থেকে খাইয়ে আন। ভালোভাবে কাজ না করলে পেটে কোনো দানা পড়বে না। এ বাড়ি থেকে তোকে দূর করে দেব। আমার হয়েছে যত জ্বালা, সত্য সব। আমার কোনো কিচ্ছু মনে নেই, আমি কোনো কিচ্ছু মনে করতে পারছি না। গোয়াল ঘর থেকে গরুগুলোকে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিল। গিন্নি, কাজটা মোটেও ভালো করলে না। ও তো বাচ্চা মেয়ে, ওর চোখের জল যে আমার সহ্য হয় না। ছোট নাকি? তাহলে এত তেজ কোথা থেকে আসে? খাবার না খেয়ে যে মাঠে চলে গেল, গেলে যাক, তাতে আমার কি? তুলি ক্ষুধার্ত আর প্রচন্ড ক্লান্ত। সে মাঠের এক কোণে বসে পড়ে। মাটির ঘোড়াটিকে বের করে তার সাথে একা একাই কথা বলতে থাকে আর কাঁদতে থাকে সে। তার চোখের জল টপ টপ করে ঘোড়াটির ওপর পড়ে। তুই আমার একমাত্র খেলার সাথী। তোকে দেখে আমি সবকিছু মনে করার চেষ্টা করি, কিন্তু মনে করতে পারি না। যদি সত্যি তুমি আমার বন্ধু হও, তবে আমাকে সব স্মৃতি মনে করিয়ে দাও। কেঁদো না তুলি, আমি ফিরে এসেছি। তোমার নিঃস্বার্থ ভালোবাসা আর চোখের জলই আমার দীর্ঘদিনের বন্দি দশা থেকে মুক্তি ঘটিয়েছে। তুমি তুমি কথা বলতে পারো? তুমি হঠাৎ করে এত বড় হলে কি করে? আমি পক্ষীরাজ, তোমার বন্ধু। আমার বন্ধু? তুলি, তুমি নিজেকে সাধারণ ভাবছো, কিন্তু তুমি মোটেও সাধারণ নও। তুমি পরীলোকের রাজকন্যা। ওই শয়তান পরী তোমার ডানা ছোটবেলায় জাদু করে নষ্ট করে দিয়েছিল, আর আমাকে মাটির ঘোড়া বানিয়ে দিয়েছিল। যেন আমরা পরী রাজ্য ভালো করতে না পারি। আমার সব মনে পড়েছে, কিন্তু কিন্তু বাবা মা তারা আমাকে একবারও খুঁজতে আসেনি কেন? দুষ্টু পরী তাদের বন্দি করে রেখেছে। পুরো পরিলোক এখন অন্ধকারে ডুবে গেছে। মানুষের পৃথিবীতে তুমি অনেক দুঃখ সহ্য করেছো তুলি, আর এই দুঃখই তোমাকে মানসিকভাবে শক্তিশালী করেছে। এখন সময় হয়েছে ফিরে যাওয়ার। চলো, আমরা পরিলোকে ফিরে যাব। দাঁড়াও পঙ্খিরাজ, চলো বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসি। আমাকে না দেখতে পেলে সে খুব চিন্তা করবে। এসো, আমার পিঠে চড়ে বসো। পঙ্খিরাজ তার জাদুর ডানা দিয়ে তুলিকে আলতো করে স্পর্শ করল। মুহূর্তের মধ্যেই তুলির পিঠে সেই ছোট্ট ডানাগুলো বড় হতে শুরু করে। সেগুলো হীরের মতো জ্বলজ্বল করতে থাকে আর বিশাল আকৃতি নেয়। দেখো তুলি, তোমার ডানা আসলে তোমার মনের মতো বিশাল। তুমি যতদিন ভয় পেতে, ততদিন তারা ছোট ছিল। আজ তোমার মনে সাহস জন্মেছে, তাই তারা জেগে উঠেছে। এখন তুমি নিজের ডানায় ওড়ো। আমি পারছি পঙ্খিরাজ,
আমি উঠতে পারছি। আজ আমার খুব ভালো লাগছে। রামু আর তার স্ত্রী বসেছিল বারান্দায়। তারা দুজন উঠতে উঠতে সামনে এসে দাঁড়ালো। অবাক নয়নে রমা তাদের দিকে চেয়ে রইল। হে কি রে, তোর পিঠে ডানা কি করে গজালো? আসলে আমি একজন পরী। এতদিন আমার কিছুই মনে ছিল না। আজ আমার বন্ধু আমাকে সব মনে করিয়ে দিয়েছে। বাবা, আমি আর এখানে থাকতে পারবো না। আমি আমার রাজ্যে ফিরে যাচ্ছি। শেষবারের মতো তোমাকে দেখতে এসেছি বাবা। তোরে ধরে রাখার সাধ্য আমার নাই রে মা। এ বাড়িতে তুই খুব কষ্ট করেছিস। আশীর্বাদ করি তুই যেন সব সময় ভালো থাকিস। এখন থেকে তুমি সম্পূর্ণ সুস্থ থাকবে। এটা ছাড়া যে তোমাকে আমি কিছুই দিতে পারলাম না বাবা। এখন আমি আসি তবে। ভালো থাকিস মা, ভালো থাকিস। তোরে খুব মনে পড়বো। রাজপ্রাসাদ এখন দুষ্ট পরীর আস্তানা। রাজ দরবারে পরী রানী ও রাজা এক কোণে শেকলে বাঁধা। দুষ্ট পরী সিংহাসনে বসে অট্ট হাসিতে ফেটে পড়ছে। হঠাৎ বজ্রপাতের শব্দে প্রাসাদ কেঁপে ওঠে। তুলি আর পঙ্খিরাজ ঝড়ের গতিতে প্রাসাদের ভেতর প্রবেশ করে। এ কি, তুই এখনো বেঁচে আছিস? আরে ঘোড়া, তোরা বেঁচে আছিস কি করে? রাখে সৃষ্টিকর্তা মারে কে? তোর বিনাশ করার জন্য এখনো বেঁচে আছি। আমাদের মেয়ে বেঁচে আছে। ভেবেছিলাম এই রাজ্য এখন থেকে সারা জীবনের জন্য আমার, কিন্তু তুই এসে সব গোলা পাকিয়ে দিলি। ভুল করেছিলাম, সেদিন তোকে না মেরে আমি ভুল করেছিলাম। উফ! চোখ চলে গেল। তোকে আমি শেষ করে দেব। মানুষের পৃথিবীতে আমি অনাহারে থেকেছি, কাজ করেছি, অপমান সহ্য করেছি। আমি শিখেছি ঘৃণা দিয়ে নয়, মমতা আর ক্ষমা দিয়ে বিশ্ব জয় করা যায়। কিন্তু যারা অন্যের খুশি কেড়ে নেয়, তাদের শাস্তি প্রকৃতি নিজেই দেয়। তুলি তার ডানা দুটো বড় করতে ডানা থেকে এক তীব্র সাদা আলো বেরোতে লাগলো। আলোটি ছুটে গিয়ে দুষ্ট পরীর গায়ে লাগলো। না, ছাড়বো না তোকে। আমার মেয়ে ডানা মেলতে শিখেছে। সে শুধু উঠতে শিখেনি, আমাদের রাজ্যকেও বাঁচিয়েছে। সবকিছু সম্ভব হয়েছে আমাদের পক্ষীরাজের জন্য। সে শুধু তুলির বন্ধু না, আমাদের পরিরাজ্যের প্রাণ। হ্যাঁ বাবা, পক্ষীরাজ আমাকে শিখিয়েছে যে ডানা থাকলেই ওরা যায় না, ওরার জন্য লাগে অদম্য ইচ্ছে। আর আকার ছোট হলেও যদি স্বপ্ন বড় হয়, তবে যে কোনো অসম্ভবকেই জয় করা সম্ভব। সব সময় মনে রেখো বন্ধু, যার মন পরিষ্কার আর যার ভেতরে দয়া আছে, জাদু আর সৌভাগ্য সব সময় তার সাথেই থাকে, যেমনটি সাথে ছিল আমার বন্ধুর। অনেক দিন আগের কথা। নীল পাহাড় আর রূপালী নদীর মাঝখানে ছিল এক অপূর্ব সুখ পরিরাজ্য। দুঃখ এ রাজ্যের কাউকে কখনো স্পর্শ করতে পারত না। পরিরাজ্যের প্রতিটি পরীর ডানায় ঝলমল করত রূপালী জাদুর আলো ও সুখের শক্তি। পরিরাজ্যে এক অদ্ভুত রঙিন ঝর্ণা আছে, আর তার নাম সুখ ঝর্ণা। পরীরা মূলত এই সুখের ঝর্ণা থেকে তাদের আলোর শক্তিটা পেত। এই পরিরাজ্যটা সত্যিই অনেক সুন্দর। প্রতিটি সকালে সূর্যের আলোয় ফুলগুলো নতুন করে ফুটে ওঠে, আর আমরা সবাই ভালোবাসার আনন্দ দিয়ে এই রাজ্যটাকে কত সুন্দর আলো আর সুখে ভরে রাখি।
হ্যাঁ, এখানে দুঃখ বলে কিছু নেই, কারণ আমরা সবাই একে অপরের পাশে থাকি। আমাদের জাদুর শক্তি তো শুধু আনন্দের আলোই ছড়িয়ে দিতে পারে। কিন্তু এই আলোয় ভরা রাজ্যের এক কোণে ছিল এক নিস্তব্ধ বন। সেই বনেই একা একা থাকত এক রহস্যময়ী কালো পরী। পরী রাজ্যের সবাই কালো পরীকে খুব ভয় পেত। কেউ তার কাছে যেত না, এমনকি কেউ তার মনের কষ্টটাও বুঝতো না। তোমরা কি দেখেছো কালো পরীটা আবার মনে হয় এদিকে আসার চেষ্টা করছে? দেখো দেখো কেমন করে একা একা ওই বনে ঘুরছে। ও কখনো শোকরাজ্যে ঢুকতে পারবে না। ওর দৌড় ওই বনের কিনারা পর্যন্ত। তার ডানাগুলো কেমন অন্ধকার রাতের মতো কালো কুচকুচে। ওকে দেখলেই আমার কেমন ভয় করে। আমি শুনেছি সে নাকি দুঃখের শক্তি বহন করে। তার কাছে গেলে নাকি মন খারাপ হয়ে যায়, দুঃখ নেমে আসে। আর আমরা তো সুখ পড়ি, তার কাছে আমাদের মোটেও যাওয়া ঠিক হবে না। তাহলে আমাদের রাজ্যের সুখের আলো নষ্ট হবে। ঠিক বলেছ, কেউ ওর দিকে তাকাবে না। সবাই চলো, রাজ্যের ভেতরে যাই। আমি তো কখনোই কারো কোনো ক্ষতি করতে চাই না, তবুও সবাই আমাকে ভয় পেয়ে দূরে সরিয়ে রাখে। আমি শুধু চুপচাপ তাদের দুঃখ নিজের ভেতরে লুকিয়ে রাখি, যেন তাদের হাসি আর আলো কখনো না নিভে যায়। পরী রাজ্যের সব পরীদের ভেতর ছিল সুখ আর আলোর জাদু শক্তি, কিন্তু কালো পরীর ভেতরে লুকিয়েছিল এক বিরল শক্তি। এরা তো আমাকে কেউ পছন্দ করে না। শুনেছি নদীর ওপারে এক জঙ্গল আছে, আর জঙ্গলের পাশে একটা গ্রাম আছে। মানুষেরা নাকি খুব সহজ সরল হয়। তাদের মন ভালো করার জন্যে একবার আমি পৃথিবী থেকে ঘুরে আসতে চাই। তুমি কি একা যাবে ভালো পরী? আমাকে সাথে নেবে না? জীবনে চলার পথে একমাত্র আপন সঙ্গী তো তুই। তোকে আর কোথায় ফেলে যাবো রে ময়না? চল, দুজন মিলে মানুষের জগৎটা দেখে আসি। কি সুন্দর জঙ্গল, সবুজে ঘেরা গাছগাছালি, যেন মনে অন্যরকম প্রশান্তি বইছে। আমাদের রাজ্যের বনটা কেমন সোনালি, সেখানে ঘুরলেও মনে কোনো শান্তি লাগে না। হ্যাঁ ময়না, তুই ঠিকই বলেছিস। দেখ তো কত সুন্দর পাখির ডাক। ওটা কি? আরে ওটা তো হরিণ। ময়না দেখ, হরিণটা কেমন তার ছানা দুটোকে আগলে রেখেছে। মন খারাপ করো না ভালো পরী, চলো আমরা ওই পেয়ারা গাছটাতে বসি। বাহ, এই গাছটিতে তো অনেক পেয়ারা আছে। কত সুন্দর ডাসা ডাসা পেয়ারা। হ্যাঁ রে ময়না, এই পেয়ারা কি আমি খেতে পারবো? হ্যাঁ ভালো পরী, এই পেয়ারাগুলো খেতে খুবই সুস্বাদু। তুমি এই পেয়ারা খেতে পারো। হঠাৎ কালো পরী জঙ্গলের ভেতর থেকে কারো কান্নার আওয়াজ শুনতে পেল। বাঁচাও, কেউ আমার মেয়েকে বাঁচাও, খেয়ে ফেললো, বাঘে খেয়ে ফেললো। বাঁচাও, বাঁচাও আমাদের। আরে, মনে হচ্ছে কারো কান্নার আওয়াজ পেলাম। কে কাঁদছে অমন করে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। হ্যাঁ ভালো পরী, তাড়াতাড়ি চলো। কালো পরী ও ময়না উঠতে উঠতে গিয়ে দেখল এক বাঘ একটা মহিলা ও তার বাচ্চাকে পাকড়াও করার চেষ্টা করছে। বাঁচাও মা, বাঁচাও! বাঘ, বাঘ চলেছে, আমাকে মেরো না। মারে, আজ মনে হয় এই বাঘের হাত থেকে আমাদের কোনো নিস্তার নেই। কি বলেছে তোমাদের নিস্তার নেই? আমি থাকতে তোমাদের কিছুই হবে না। পরী তার জাদু শক্তি দ্বারা বাঘটির গায়ে বিষ দিয়ে ছুটতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। কে তুমি? আমি পরী। পরী? পরীরা বুঝি এমন কালো হয়? শুনেছি পরীরা দেখতে খুব সুন্দর হয়, কিন্তু তুমি কি কুৎসিত দেখতে। একদম মেঘের মতো কালো কেন গো তুমি? মা, সে যেমনই হোক,
সে তো আমাদের বাঁচিয়েছে, এর জন্যে তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তা না করে তুমি তাকে অপমান করছো। চুপ কর তুই। কালোদের আবার কিসের মান? চল বাড়ি চল, না জানি আবার কোন বিপদে পড়ি। এটা পড়ি না অন্য কিছু তা সৃষ্টিকর্তাই জানে, দেখলেই তো ভয় করছে। কালো বলি কি আমার কোনো মান থাকবে না? কালোদের কি কোনো জায়গায় কোনো মূল্য নেই? কেঁদো না গো ভালো পরি, ভালো জিনিসের কদর কেউ দিতে জানে না। একসময় দেখবে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। চল রে ময়না, আমরা পরি রাজ্যের বনে ফিরে যাই। আমার জন্য ওই অন্ধকার বনই ঠিক আছে, আমি কারো ভালোবাসার যোগ্য নই। রাত গভীর হলে যখন পরি রাজ্যের সবাই ঘুমিয়ে পড়ত, তখন কালো পরি আসতো চুপি চুপি ফুলের বাগানে। শুকিয়ে যাওয়া ম্লান ও কালো বিষাদ সে নিজের জাদু শক্তি দিয়ে নীরবে নিজের ভেতরে শোষণ করে দিত, আর মুহূর্তে ফুলগুলো আবারও সতেজ ও প্রাণবন্ত হয়ে ফুটে উঠত। আজ তো অনেকগুলো গোলাপ শুকিয়ে গেছে। তুমি আজ দুদিন ধরে আসনি কেন ভালো পরি? আমরা যে তোমার অপেক্ষাতে ছিলাম। ও আমার বন্ধুরা, এই দুদিন আমার মন খুব খারাপ ছিল, তাই তোমাদের কাছে আসতে পারিনি। এই দুদিন তোমার না আসাতে দেখো আমার কতগুলো বন্ধুরা গাছেই শুকিয়ে গেছে। তোমরা চিন্তা করো না বন্ধু, আমি এখনই সবগুলো গোলাপকে জীবন্ত করে দিচ্ছি। শুকনো গোলাপ, তাজা হও, তোমার সব দুঃখ তুমি আমাকে দাও। ধন্যবাদ ভালো পরি, তুমি আছো বলি আমাদের বাগানের ফুলেরা এত সুন্দর, আর সবসময় ফুলগুলো জীবন্ত থাকে। ধন্যবাদ দেবার কিছু নেই প্রিয় গোলাপ, অন্যের দুঃখ নিজের ভেতরে নিয়ে তাকে হাসতে দেখতে পারাটাই সব থেকে বড় আনন্দের। আমাদের এই ফুলের বাগানটা সত্যিই অসাধারণ সুন্দর। আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনো দেখিনি এ বাগানের কোনো ফুল শুকিয়ে যেতে বা প্রাণ হারাতে। যেন সবসময় এক অদৃশ্য আশীর্বাদ এদের সতেজ আর হাসি খুশি রাখে। এ তো সুখের রাজ্য, এখানে দুঃখ টিকতে পারে না, তাই তো এখানে সবকিছু ভালো আর উজ্জ্বল থাকে। চলো তাড়াতাড়ি গোলাপের পাপড়িগুলো নিয়ে সুখী ঝর্ণায় যাই, সেখান থেকে স্নান সেরে আজ তাড়াতাড়ি পরি রানীর কাছে যেতে হবে। আজ যে আমাদের 18 বছর পূর্ণ হলো, পরিরানী আমাদের 4 জনকেই জাদুকারী মুকুট উপহার দিবেন। জাদুকারী মুকুট পাওয়ার সাথেই আমি মানুষের রাজ্য ভ্রমণে যাব। শুনেছি মানুষের রাজ্য নাকি খুব সুন্দর দেখতে। আমি মুকুটটি ব্যবহার করে নিজের সৌন্দর্য সারা জীবন ধরে রাখবো। এইভাবে একে একে সবগুলো পরি জাদুকরী মুকুট পেয়ে নিজেদের জন্য কি করবে সে কথাই আলোচনা করছিল। হয়েছে, আগে মুকুটটা তো হাতে পাই, তারপরে ভেবে দেখব আর কি কি করা যায়। এবার চলো সবাই। আমারও যে খুব ইচ্ছে করে তোমাদের সাথে ঘুরতে, এইভাবে আনন্দ করতে। এরা সবাই কত স্বার্থপর, সবাই শুধু নিজেদের কথা ভাবে। তারা শুধু সুখেই অভ্যস্ত, তাই দুঃখের আসল মূল্যটা বুঝতে পারে না। যে হৃদয় কখনো কষ্ট দেখেনি, তারা অন্যের দুঃখ কিভাবে দেখবে? তো পরীরা, তোমরা কি তোমাদের সেই জাদুর মুকুট নিতে প্রস্তুত? হ্যাঁ, আমরা সবাই প্রস্তুত। মনে রাখবে, এই পুরস্কারটি পেতে হলে অবশ্যই তোমার ইচ্ছে বা উদ্দেশ্য সৎ হতে হবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব পরিরানী। ঠিক সে সময় হঠাৎ রাজপ্রাসাদের বাইরে এক অচেনা বৃদ্ধা পরী ধীরে ধীরে রাজ্যে প্রবেশ করল। তার শরীর জুড়ে ছিল ফোস্কার দাগ, আর তার গা থেকে বেরোচ্ছিল তীব্র দুর্গন্ধ। তাকে দেখা মাত্রই সব পরীরা বিস্মিত এবং বিরক্ত হয়ে
ভয়ে ছিটকে দূরে সরে গেল। কে এই বৃদ্ধা, কে এই বৃদ্ধ পরী? এ কিভাবে আমাদের পবিত্র রাজপ্রাসাদে প্রবেশ করলো? এখানে তো শুধু আলো, সৌন্দর্য আর সুখের পরীরাই প্রবেশের অনুমতি পায়। এমন অদ্ভুত অবস্থা আর দুঃখ ভরা চেহারার কাউকে তো আমি আগে কখনো দেখিনি। আমি এক অসহায় পরী, বহু দূর থেকে এসেছি। শুনেছি তোমাদের এই রাজ্য নাকি সুখের রাজ্য, যেখানে দুঃখ কষ্টের কোনো স্থান নেই। সব বিষাদ নাকি কোনো এক অদৃশ্য শক্তি শোষণ করে নেয়, তাই এখানে সবসময় আনন্দই বিরাজ করে। তুমি দয়া করে একটু দূরে সরে দাঁড়াও, তোমার শরীর থেকে যে দুর্গন্ধ বেরোচ্ছে তা আমাদের রাজ্যের পবিত্র পরিবেশকে নোংরা করে দিচ্ছে। আমরা এমন নোংরা কারোর সঙ্গে থাকতে অভ্যস্ত নই। পরীরানী, এনার ছোঁয়াতে যদি পরিরাজ্যের সবাই অসুস্থ হয়ে পড়ে, তখন তো আমাদের সুখ নষ্ট হবে, আমরা দুর্বল হয়ে পড়ব, আমাদের জাদু শক্তি কমে যাবে। আমি দুঃখিত পরি বুড়ি, আপনি যে কথা শুনে এই রাজ্যে এসেছেন সেটা মিথ্যে কথা। আমাদের এই রাজ্যের পরীরা সুখের জাদু বহন করে। এখানে দুঃখ কষ্টের কোনো চিহ্নই থাকতে পারে না। দুঃখ এ রাজ্যের ধরা ছোঁয়ার বাইরে। নামবে, অচিরেই দুঃখ নামবে। সুখের জাদু একদিন দুর্বল হয়ে যাবে, কারণ তোমরা শুধু সুখ বহন করো, কিন্তু দুঃখ বহন করতে চাও না। তোমরা নিজেদের আলোর পরী বলে গর্ব করো, কিন্তু সত্যিকারের আলো তখনই জন্ম নেয় যখন কেউ দুঃখের অন্ধকারকেও আপন করে নেয়। তোমরা শুধু সুখের দিকটাই খুঁজে বেড়াও, দুঃখের সংস্পর্শে যেতেও ভয় পাও। অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে, তোমাদের মুকুটটি আজ থেকে আর দেয়া হবে না। আমাকে এক্ষুনি কাজে বেরোতে হবে। কাল সকালে সুখের ঝর্ণা থেকে স্নান সেরে সবাই এখানে চলে আসবে। এখন যে যার কক্ষে যাও। বুড়িটি কাঁপা কাঁপা শরীর নিয়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। কিছু দূর হেঁটেই কালো পরী যে বনে থাকত, সে বনের ধারে একটা গাছের নিচে সে এসে বসে পড়ল। ইস বাবারে, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। শরীরের এই তীব্র যন্ত্রণা আমি যে আর নিতে পারছি না। তোমার এই যন্ত্রণা আমি এখনই সারিয়ে দিচ্ছি। ক্ষতস্থান সেরে যাও, সুস্থ শরীর ফিরে পাও, সব কষ্ট আমার ডানায় নাও। কে মা তুই? আমি দুঃখ বহনকারী কালো পরী গো বুড়িমা। আমি তো তোর সন্ধানেই এসেছি। মঙ্গল হোক তোর। আশীর্বাদ করি তোর সব দুঃখ কষ্ট যন্ত্রণা মুছে যাক। ধন্যবাদ বুড়িমা। এই বন আমার ঘর, তুমি চাইলে এই বনে আমার সাথেই থাকতে পারো। না রে মা, আমার এক্ষুনি ফিরে যেতে হবে আমার বাড়িতে। তুই ভালো থাক, বেঁচে থাকলে তোর সাথে আবারও দেখা হবে। পরের দিন তারা গেল সুখের ঝর্ণায় স্নান করতে। গিয়ে দেখল ঝর্ণার জল শুকিয়ে যাচ্ছে। এ কি সর্বনাশ! সুখের ঝর্ণা শুকিয়ে যাচ্ছে কিভাবে? ওই দেখো, রানী পরী গোলাপ বাগানে। এখনই পরী রানীকে স্মরণ করো লালপরী, রাজ্যে তো ঘোর বিপদ আসতে চলেছে। পরী রানী গোলাপ বাগানে এসেছিল কিছু গোলাপ ফুল নিতে। সে এসে দেখল, হে, এটা কি হচ্ছে? গোলাপ বাগানের এ কি হাল হয়েছে? সব গোলাপ শুকিয়ে কেন যাচ্ছে? আমার ডানার শক্তিও তো কমে আসছে। না না, এমন হলে তো সব পরীরা বিপদের সম্মুখীন হবে। আমাকে এক্ষুনি একবার সব পরীদের সাথে কথা বলতে হবে। ওদিকে লাল পরী চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করতেই পরী রানী সেখানে হাজির হলো। কি হয়েছে কি লাল পরী? আমাকে এভাবে কেন স্মরণ করছো? পরীরানী, দেখুন সুখের ঝর্ণার কি অবস্থা হয়েছে। সুখের ঝর্ণা শুকিয়ে যাচ্ছে।
এইটা কি হচ্ছে? ওদিকে গোলাপ বাগানের সব গোলাপও যে শুকিয়ে যাচ্ছে, গোলাপের পাপড়িগুলোও ঝরে পড়ছে। কালো পরি বনের একটা গাছের ওপর বসে তার জাদু আয়নায় সব কিছু দেখছিল। সে পরীদের এমন হতাশ হতে দেখে বলল, সব পাপীরা খুব চিন্তিত। আমি তো রাগ করে এই কদিন তাদের গোলাপ বাগানে যাইনি, সুখের ঝর্ণার কাছেও যাইনি। তাদের এই বিপদের সময় আমার প্রয়োজন, আমাকে এক্ষুনি তাদের কাছে যেতে হবে। হে কি, এটা তো খুব ভয়ঙ্কর সংকেত, কারণ এই সুখের ঝর্ণা থেকে আমাদের জাদু শক্তি জন্ম নেয়। আর যদি এই ঝর্ণা সম্পূর্ণ শুকিয়ে যায়, তবে পরিরাজ্যের আলো, হাসি আর জাদু সবকিছু ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। আমার মনে হচ্ছে এই ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি কাজ করছে, আর হয়তো সে কালো পরিই এর সাথে জড়িত, কারণ সে তো তন্ত্রমন্ত্র করে বলেই অমন কালো। থামো থামো, তুমি এখানে কেন এসেছো? তোমার ওই কালো ডানার ছায়া যদি ওই ঝর্ণার ওপর পড়ে, তাহলে হয়তো আমাদের বাকি আলোটুকু নিভে যাবে। তাই দয়া করে দূরেই থাকো। আমি অন্ধকার ছড়াতে আসিনি, আমি এসেছি এই রাজ্যের সব দুঃখ আর কষ্ট নিজের মধ্যে নিয়ে আলোকে আবার ফিরিয়ে দিতে। কারণ এই রাজ্যটাই আমার ঘর, যদিও কেউ আমায় আপন মনে করে না। যদি সত্যি তোমার শক্তি দিয়ে আমাদের রাজ্যকে বাঁচানো সম্ভব হয়, তবে দয়া করে সেই চেষ্টা করো, কারণ এখন আমাদের হাতে আর কোনো উপায় নেই। দুঃখের ছায়া দূরে যাও, আলোর ধারা ফিরে পাও, সব কষ্ট আমার ডানায় নাও। ঝর্ণা ধীরে ধীরে জ্বলতে শুরু করে, আবার আগের মতো জল বয়ে চলে, ফুলগুলো ফুটে ওঠে, আর সমস্ত পরিদের ডানায় আলো জ্বলে ওঠে। এটা কি আশ্চর্য জাদু! আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ঝর্ণা আবার বয়ে চলেছে, ফুলগুলো আবার ফুটে উঠেছে, আর রাজ্যের আলো আগের থেকে উজ্জ্বল হয়ে উঠছে। এটাই তো ওর শক্তি। তুমি আবার এসেছো এখানে তোমার জন্যেই? থামো, তোমাদের অহংকারই তোমাদের পতনের মূল। তবুও তোমাদের শিক্ষা হয়নি। পরিমাতা আপনি? হ্যাঁ, আমি। আজ 18 বছর ধরে একটা মেয়ে এ রাজ্যের সকল দুঃখ নিজের ডানায় শোষণ করে তোমাদের মুখে হাসি ফুটিয়েছে, আর তোমরা কিনা দিনের পরে দিন তাকে অপমান, অবহেলা করেছ। তাহলে এতদিন আমরা যাকে ভয় পেতাম, সেই তুমি নিঃশব্দে আমাদের দুঃখ নিজের মধ্যে ধারণ করেছিলে, যাতে আমরা হাসতে পারি, আলো ছড়াতে পারি, আর সুখে থাকতে পারি। এইটাই কি তোমার সত্যি পরিচয়? হ্যাঁ রানীমা, যখন কোনো পরী কাঁদত বা কোনো ফুল শুকিয়ে যেত, আমি তাদের কষ্ট নিজের ডানায় নিয়ে নিতাম। তাই আমার ডানা ধীরে ধীরে কালো হয়ে গেছে। আমরা না জেনে বুঝে শুধু তোমার রূপ দেখেই বিচার করেছি, তোমার নিঃশব্দ ত্যাগ আর ভালোবাসার গভীরতা বুঝতে পারিনি। আর তাই আজ আমাদের খুব লজ্জা হচ্ছে। আজ থেকে তুমি আর একা নও, তুমি আমাদের সবার চেয়ে সাহসী আর দয়ালু পরী। কারণ যে নিজে কষ্ট নিয়ে অন্যদের সুখ দিয়েছে, সেই হলো আসল আলো ছড়ানো শক্তির পরী। আজ থেকে তুমি আর অন্ধকারের প্রতীক নও, তুমি আমাদের পরিরাজ্যের রক্ষক। তোমার হৃদয়ের এই আলোই আজ রাজ্যকে চিরকাল বাঁচিয়ে রাখবে। জয় হোক আমাদের আলোর রক্ষক কালো পরী, জয় হোক। আমরা সবাই তোমাকে ভালোবাসি, আর কখনো কখনো তোমাকে একা হতে দেব না। আজ প্রথমবার আমার মনে হচ্ছে আমার কালো ডানার ভেতরেও আলো আছে, কারণ আজ তোমরা আমাকে ভয় নয়, ভালোবাসা দিয়ে গ্রহণ করেছো, আর এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আশীর্বাদ করি তোমরা সারা জীবন এমন সুখে শান্তিতে থাকো। কালো পরি তোমাকে আশীর্বাদ করি,
সারা জীবন তোমার ছায়াতে সব পরীকে এমনভাবেই খুশিতে রাখো। যথা আজ্ঞা পরিমাতা।